খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। এবারে আলোচনায় ফিরতে চাই। তায়কন্দুর বিশ্বমঞ্চে আজকের আলোচনার বিষয়বস্তু ক্রিকেট ফুটবল নিয়ে আমাদের মাতামাতিটা আসলে একটু বেশি থাকে। অন্যান্য অ্যাথলেটিক্স বা অ্যাথলেটিক যে ডিপার্টমেন্টগুলো আছে, ফেডারেশন আছে, সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না। সিলেটে আজকে বাংলাদেশ পাকিস্তানের উপরে যেই চালকের আসনে রয়েছে, টেস্টে তারা দাপট দেখাচ্ছে। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তায়কোয়ান্দো, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশের একমাত্র তায়কোয়ান্দো তারকা যদি বলা যায়, বা সবচেয়ে বড় তায়কোয়ান্দো তারকা যদি বলা যায়, ফয়সাল আহমেদ, যিনি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাকে এখন মাঠের স্টুডিওতে। ধন্যবাদ। সম্প্রতি আপনি চায়নাতে একটা টুর্নামেন্ট হয়েছিল বা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে 14টা দেশের মধ্যে গোল্ড মেডেল অর্জন করেছেন। সেই গল্পটা দিয়ে আসলে শুরু করতে চাই। অভিজ্ঞতাটা কেমন? যদি অভিজ্ঞতা বলি, আমরা সব প্লেয়াররা চাই যে বাংলাদেশকে সবসময় টপে রাখার জন্য। এখন এই গেমসটা আসলে একটা আমার জন্য, লাইফের জন্য একটা অনেক টার্নিং পয়েন্ট ছিল, কারণ আমাদের ফেডারেশন থেকে আগামী 2 বছরের মধ্যে কোনো গেম ছিল না, আমরা কোনো গেমস খেলি নাই। অ্যান্ড এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা যে আমরা আসলে একটা প্লেয়ার যদি 6-7 মাস কোনো গেমস খেলতে নাই পারে, তাহলে সেই প্লেয়ারের খেলার পারফরমেন্স কতটুকু থাকে বা কীরকম থাকে সেটা আমরা সবাই ভালোভাবে জানি। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যখন দেখলাম যে ফেডারেশন আমাদের জন্য কোনো বন্দোবস্ত করতেছিল না, তখন আমি নিজের উদ্যোগে নিজের স্পন্সর নিজে জোগাড় করে দেন এই অনেক কষ্টে আমি স্পন্সর জোগাড় করি। অ্যান্ড করার পরে আমি এই গেমের জন্য একটা প্রিপারেশন নিই। অ্যান্ড সবচেয়ে বড় বিষয়, আমি এখানে একা ট্রেনিং করি, এমন আমার কোনো পার্টনার ছিল। আমি একা নিজে, কোচ না যে আপনাকে দিক নির্দেশনা দিবেন বা কেউ ছিল না। আমি নিজে একা আমার ইউনিভার্সিটি বা আমার ইউনিভার্সিটিতে ছোটো ছোটো ম্যাট আছে, সেখানে আমি ট্রেনিং করতাম। অ্যান্ড ট্রেনিং করার পরে আমি আমার স্পন্সর সব কিছু জোগাড় করে অ্যান্ড দেন আমি ভিসা অ্যাপ্লাই করি। অ্যান্ড ভিসাতে একটা জটিলতা আসে, দেন এখানে অনেক ঝামেলা আসে। তারপর আমি বিজনেস ভিসা করি আমার এই চায়না যাওয়ার। অ্যান্ড ওইখান থেকে আমি গেমসটা খেলতে যাই। তা গেমস খেলতে যাওয়ার পরে আসলে অভিজ্ঞতা আরও বেশি ডিফিকাল্ট ছিল, কারণ ওইখানে কেউ ইংলিশ পারতো না, আর আমার দেশের ভাষা তো আরও না। তো ওইখানে আমি আসলে একা মানুষ, আমার সবার সাথে কমিউনিকেশন করাটা অনেক, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বোঝা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, অনেক টাফ ছিল। আমার খেলা কখন এটা জানা, ওরা সবাই চাইনিজ ভাষায় কথা বলছিল, তো আমার জন্য টাফ হয়ে যাচ্ছিলো আর কি। তো দেন আমি যেদিন যাই 2 তারিখে, সেদিনই আমার খেলা হয়। অ্যান্ড খেলার পরে আমি জীবন আশা করি নেই যে আসলে আমি এখানে এত বড় মঞ্চে 14টা দেশ, এত দেশের মধ্যে আমি খেলতে পারবো। তো তারপরে যখন আমার খেলা হওয়ার পরে আমি জাস্ট সিরিয়াস ছিলাম না, কারণ আমি আমার বেস্ট দিছি। আমার যতটুকু 1 মাস আমি কষ্ট করছি তার বেস্টটাই আমি দিছি। কিন্তু দেওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যখন সবাই পার্টিসিপেট করলো অ্যান্ড রেজাল্ট আসলো, অ্যান্ড রেজাল্ট আসার পরে যখন আমি সবার টপে, তখন আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে আমি কীভাবে টপে আসলাম। কিন্তু আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হলো এটাই যে যখন আমাদের দেশের পতাকা সবার উপরে থাকে, কারণ 14টা দেশ, এখানে ছিল, ফিলিপিন ছিল, এখানে মঙ্গোলিয়া ছিল, এখানে আরও অনেক দেশ ছিল, চায়না ছিল, তার মধ্যে যখন আমাদের দেশ সবার উপরে, এটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় আর কি। আপনি খুব সহজেই খুব অল্প সময়ে আসলে পুরো জার্নির কথাটা বলে দিলেন, কিন্তু এই যে বললেন যে স্পন্সর আপনি নিজে ম্যানেজ করেছেন, ভিসা জটিলতা হয়েছে, পরবর্তীতে সেখানে গিয়ে ভাষাগত একটা সমস্যা, আপনি ট্রেনিং করেছেন একা একা। আমরা বিভিন্ন সময় দেখি এই যে বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়ে নানান আলোচনা হচ্ছে, কাকে রেখে কাকে কোচ করা হবে, কাকে কত বেতন দেওয়া হবে। আপনি সেইখানে একা একজন ব্যক্তি, যিনি আপনি নিজে ট্রেনিং করেছেন, নিজে প্রশিক্ষণ বা অনুশীলন করেছেন, নিজের প্রস্তুতিটা আসলে নিজেই নিয়েছেন। এই প্রস্তুতি বা কিংবা স্পন্সর ম্যানেজ করার যেই জটিলতাগুলো, সেগুলো একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আমি ফার্স্টে বলি যে আমাদের খেলোয়াড়দের জন্য, মানে আমাদের খেলোয়াড়, এরা আসলে নিজের ফিজিক্যাল দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে খুব পরিমাণে স্ট্রং, খুবই স্ট্রং। এখন এখানে একটা বিষয় হলো কি, আমরা যখন আমাদের প্রথমে ফেডারেশন নিয়ে আসবো, কারণ যে আমরা আমাদের যারা প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার, তারা অনেক শ্রম করে। আমরা যখন 4 মাস 5 মাস পরিশ্রম করার পরে যখন একটা গেমসে যাওয়ার পর আমাদের একটা ম্যাচই হয়। যদি আমরা একটা ম্যাচে হেরে যাই, তাহলে আমাদের খেলা শেষ। ক্রিকেট ফুটবল কিন্তু এরকম না, একটা ম্যাচ হারলেও আরেকটা ম্যাচ চান্স থাকে, আরেকটা ম্যাচ হারলেও আরেকটা ম্যাচ চান্স থাকে। বাট আমাদের নাই। আমরা 6 মাস কষ্ট করার পর যখন একটা গেমে যাই, যখন আমরা হেরে যাই, তাহলে আমাদের পুরো টাকাই লস, পুরো জার্নিটা লস, সব কিছু লস। তো ওই চিন্তা ভাবনা করে যখন আমরা সবাই তৈরি হই, মেন্টালি প্রিপারেশন নিয়ে সব কিছু নিই, তো আমাদের উপরে একটা আলাদা চাপ থাকে দেশের জন্য, যে আমরা দেশের জন্য কী করব বা কী করা উচিত। অ্যান্ড এখানে আমি বলি যে বর্তমান যে অ্যাডহক কমিটি আছে, যারা জুলাইয়ের পরে দেওয়া হয়েছে আর কি, আমি মনে করি যে এটা ম্যাক্সিমাম এটা ব্যর্থতা। কারণ আপনি দেখেন, আপনি চিনবেন আমার তাইকোয়ান্দোতে, আর আমি কিন্তু বড় মাপের প্লেয়ার না। আপনার যেরকম আমাকে বলে আমি বড় মাপের প্লেয়ার না ভাই, আমি যতটুকু করছি আল্লাহ আমাকে দিয়েছে, আমি শুক্রিয়া। কিন্তু আমার লিজেন্ড, আমাদের আইডল আছে দিবু ভাইয়া, যে 19 সালে সাব গেমসের গোল্ড। আমাদের সাব গেমসের ক্যাম্পে একটা ঝামেলা হয়েছিল আর কি। তো ঝামেলাটা এরকম যে আমরা খাবারের প্রবলেম ছিল, তো আমরা যখন খাবার নিয়ে প্রতিবাদ করি, তখন তারা আমাদের এক প্রকার হুমকি স্বরূপ বলে যে এটা নিয়ে কোনো প্রতিবাদ করা যাবে না।
তো যখন আমরা আরও এটা নিয়ে অনেক কিছু অনেক ঝামেলা হয়, মানে আমাদের খাওয়া দাওয়া টাকা পয়সা অনেক কিছু নিয়ে ঝামেলা হলে আমরা সকল প্লেয়ার নিয়ে মিলে একটা প্রতিবাদ করি, কিন্তু তারা আমাদেরকে একদম মুখে ফেডারেশনকে তো বা বিভিন্ন ফেডারেশন বা খেলাধুলাকে আমরা তো এন্টারটেইনমেন্টের একটা অংশ হিসেবে দেখি, মানে এখানে কি সামরিক নিয়ম কানুন চলে নাকি? হ্যাঁ চলে, চলে। এমনকি আমাদেরকে 8জন প্লেয়ারকে বহিষ্কার করা হয়েছে, এবং 8জন শুধু বহিষ্কার করা হয় নাই, আন্দোলন করা হয়েছিল। আচ্ছা আপনি একটা জিনিস দেখেন, ক্রিকেট ফুটবল তো আন্দোলন করে। কয়েকদিন আগে মিঠুন ভাই, মুস্তাফিজ ভাই, এরা কিন্তু একটা ছোটোখাটো প্রেস ডেকে একটা আন্দোলন করছিল আর কি, মানে ছোটোখাটো ইয়ের বিরুদ্ধে আর কি। তো তাকে বহিষ্কার করা হয়েছে। প্লেয়ার তো স্বাভাবিক অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারে, তাদের অসুবিধা বলতেই পারে। আমরা যখন এরকম সুবিধা পাচ্ছিলাম না, তখন আমরা এনএসসি পরে ছোটোখাটো আন্দোলন করি। আমরা চাইলে অনেক পোলাপান নিয়ে আসতে পারতাম, কিন্তু দেশের কন্ডিশনের চিন্তা ভাবনা করে আমরা 100 এর বেশি পোলাপান নিয়ে আসিনি। আমরা একটা আন্দোলন করি। তো আন্দোলনে আমরা এনএসসির কাছে জমা দিই, সাইফুল ভাই ছিল, আমিনুল হোসেন স্যার ছিল, তাদের কাছে জমা দিই। তারা আমাদের আশ্বাস দেয় যে না, এটা আমরা সুষ্ঠু তদন্ত করব, এবং তদন্তে যাদের প্রতি অভিযোগ তাদেরকে দিয়ে আমাদের তদন্ত করানো হয়েছে। তো যাই হোক, আমরা তারপরেও হ্যাঁ তারপরে আমরা ফেডারেশন আমাদেরকে ডাকা হয়। ফেডারেশনে কি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ছাড়া কি আর কোনো কর্মকর্তা ছিলেন না? না, তারাই আমাদের তদন্ত করছে, তারাই আমাদের সব। তো ভালো কথা। তারপরে যখন আমরা তো সবগুলো বিষয় বুঝতে পারি, তো আমরা জিনিস আমাদের মতো স্টেট ফরওয়ার্ড, আমরা আমাদের পাশ হয়। এমনকি আমাদের সবাই সাব গেমস থেকে ক্যাম্প মানে লিখে ক্যাম্প থেকে বের হয়ে আসে, আর সবগুলাই ন্যাশনাল চ্যাম্পিয়ন, যতগুলো প্লেয়ার বের হয়ে সবগুলাই ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো বের হওয়ার পরে আপনার আমাদেরকে ডাকা হয়, আমাদের সেক্রেটারি যে এরশাদ স্যার, কর্নেল এরশাদ, অবসরপ্রাপ্ত। তো সে আমাদেরকে অনেক, বুঝতেছেন তো, অনেক কিছু কথাবার্তা বলে ক্যাম্পে ঢুকতে বলে, এবং কি এটা কি ভালো সাজেশন নাকি আপনাদেরকে থ্রেট টাইপের? তো যাই হোক, পরে আমরা তাও স্বীকার করি না, আমরা যাই না। এরপরে আসলে জানি না কবে কি হয়েছে, আমাদের যখন গেম হচ্ছিল না, তখন আমাদের কিছু প্লেয়ার, আমাদের আরো কিছু মেয়ে আছে যারা আসলে নিজের স্পন্সর বা নিজের অর্থায়নে বিদেশে যাচ্ছিল দেশের জন্য কাজ করতে, যাতে আমাদের পারফরমেন্স ঠিক থাকে। এই কমিটি থাকুক বা না থাকুক, সামনে তো খেলতে হবে, এই চিন্তা ভাবনা করি আমাদের নিজের এই অগ্রযাত্রাটি। কিন্তু পরে শুনতে পারি যে আমাদের জন্য আমি একটা এনএসআই থেকে একটা রিপোর্ট, আমার নামে দিতে পারে না, কিন্তু এনএসআই থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে যে তারা বিদেশে যেতে পারবে না। এরকম 8-9টা প্লেয়ারের নামে তারা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যে তারা বিদেশে যেতে পারবে না, এবং তারা কোনো গেমস খেলতে পারবে না। আর একটা কথা হলো যে বহিষ্কৃত তাইকোন্ডো থেকে। তো আমার কথা হলো যে আন্দোলন করার কারণে যদি প্লেয়াররা বহিষ্কৃত হয়, এটা জুলাইয়ের কোনো, এবং সেটার যদি একটা ভালো কারণ থাকে যে আপনাদের সুবিধা অসুবিধার ব্যাপারে, তো আসলে বিভিন্ন ফেডারেশনে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে এশিয়ান গেমসে যাওয়ার আগে আপনি কি আপনার ফেডারেশনে আপনার যারা সভাপতি বা সাধারণ সম্পাদক বা যারা দায়িত্বরত আছেন তাদের কাছে কি আসলে স্পন্সরের জন্য কোনো কথা বলেছেন কিনা, কিংবা তারা কি আসলে সেই দরজাটা খোলা রেখেছিল কিনা আপনার জন্য? এশিয়ান গেমস না, আমি ওয়ার্ল্ড কাপে গেছিলাম। তো ওয়ার্ল্ড কাপে আমি ফার্স্ট আমার 19 সালে 40টা দেশের মধ্যে আমি গোল্ড নিয়ে আসি থাইল্যান্ড থেকে। ওখানে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র 40 দেশের গোল্ড নিয়ে আসি। এরপরে আমার শ্রীলঙ্কাতে গোল্ড আছে, ইন্ডিয়াতে গোল্ড আছে, অ্যান্ড দেন ওয়ার্ল্ড কাপে আমি পার্টিসিপেট করি। ওয়ার্ল্ড কাপে যাত্রা হলো আগের কমিটি, আগের কমিটি ছিল। ওই সময় আসলে প্লেয়ারদের টার্নিং পয়েন্ট ছিল। ওই সময় আমরা আসলে প্লেয়াররা কোনো খারাপ ছিলাম না, তারা নিজেরা টাকা ম্যানেজ করতো, তারা নিজের ফেডারেশন থেকে অর্থায়ন ব্যবস্থা করতো, এবং আমাদের ওই সময় আসলে আমাদের প্লেয়ার কোনো অবজেকশন ছিল না, কারণ আমরা খেলাধুলা করতাম। প্রতি বছর আমাদের প্রায় 5-6টা ইন্টারন্যাশনাল গেমস থাকতোই। তো সেই ক্ষেত্রে আমাদের ইম্প্রুভও ছিল, আমাদের সাব গেমসে গোল্ডও ছিল, 19 সালে সাব গেমসে গোল্ড, অ্যান্ড আগামী সাব গেমসে আমরা আশা করছিলাম যে আমরা গোল্ড পাবো। কিন্তু এই বর্তমান যে অবস্থান, যারা আমার খেলোয়াড় আছে, যারা টার্নিং খেলোয়াড় আছে, যারা আমরা এখন বাংলাদেশের মধ্যে টপে আসলাম আর কি, তাদেরকে আসলে সাইড আমাকে এমনকি আপনি জানেন না, এবার ন্যাশনাল হয়েছে, তাইকোন্ডো ন্যাশনাল হয়েছে, সেই ন্যাশনালে আর্মি পার্টিসিপেট করে নাই। যে আর্মি 14বার ন্যাশনাল চ্যাম্পিয়ন, সেই আর্মি এই গেমসটাকে বয়কট করছে। কারণটা হলো তাদের মেন প্লেয়ারদেরকে বহিষ্কার করা হয়েছে। তাহলে একটা ফেডারেশন যদি একটা আর্মি মেন টিম, সেই টিমের পুরো টিমটা যদি বয়কট করে ন্যাশনাল, তাহলে সেটা ন্যাশনাল বলে কিনা আমি জানি না। আপনারা তো খুব কাছ থেকে আপনাদের কর্মকর্তাদের দেখেছেন, মানে তাদের এজেন্ডাটা আসলে কি, যে আপনাদের যারা অ্যাথলেট আছেন তাদের উন্নতি করা, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পাইপলাইন তৈরি করা, নাকি হচ্ছে খেলোয়াড়দের বহিষ্কার করা? মানে আপনি যেভাবে বলছেন বিষয়টা তো অনেকটা এরকমই, যে শীর্ষ সারির যারা বা সামনের সারির যারা খেলোয়াড় আছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। নতুন প্লেয়ার কি তারা তৈরি করেছেন বা করছেন? মানে আমি আপনাকে একটা জাস্ট সাজেস্ট করবো যে আপনি বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন অফিসিয়াল পেজে যান, দেখবেন যে সেখানে তাদের সবচেয়ে বড় অর্জন এটা স্কুলে তাইকোন্ডো প্রতিষ্ঠান খোলা, এটা তাদের সবচেয়ে বড় এই 2 বছরের অর্জন। এবং দেখবেন যে ওখানে এমপি মিনিস্টারদের ছবি শেয়ার দেওয়া, অভিনন্দন এমপি হয়েছে, এই টাইপের শেয়ার দেওয়া, যেখানে তাইকোন্ডো পেজে সবসময় প্লেয়ারদের ছবি থাকা দরকার, সেখানে আপনি চেক করলে দেখবেন যেখানে এমপিদের ছবিটা শেয়ার দেওয়া, সবচেয়ে বড় অর্জন একটা স্কুলে তাইকোন্ডো খোলা। এটা যদি সবচেয়ে বড় অর্জন হয়, আর কি বলবো। আপনাদের তো বহিষ্কার করা হলো বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যখন
বাইরের দেশে গিয়ে প্রতিযোগিতায় স্বর্ণ নিয়ে আসলেন বাংলাদেশের জন্য, তখন কি তারা আপনাদের যোগাযোগ কোনো করেনি। অ্যাপ্রিসিয়েশন করেছে আমাদের সাথে একজন কোচ বিকেএসপি প্রতিনিধি সে যোগাযোগ করছিল এবং Personally? হ্যাঁ পার্সোনালি হোয়াটসঅ্যাপে মানে আনুষ্ঠানিকভাবে ফেডারেশন থেকে আপনাদের না সাথে যোগাযোগ সেও ফেডারেশন কমিটি মেম্বার আর কি। সে ফোন দিয়ে বলছিল যে তুমি এই গেম সম্পর্কে কোনো কিছু বলো না, আমরা তোমাকে সব টাকা পয়সা দিয়ে দিব, তুমি বললো আমি ফেডারেশন থেকে গিয়েছি। তো আমি বলছি যে আমি তো একটা স্পন্সর নিয়ে আসছি, আমি তো তার সাথে বেমানি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি রাজি হইনি। তো এরপর আমার সাথে কোনো যোগাযোগ করা হয় না। কিন্তু এই কাজটা যদি ফেডারেশন নিজ উদ্যোগে করতো, অ্যান্ড আমাকে না আরও যদি অন্য প্লেয়ারকে নিয়ে যেত, তাও আমাদের মনে শান্তি লাগতো, না একটা প্লেয়ার বের হচ্ছে। কিন্তু 2 বছরে যদি কোনো গেমসই আমাদের না হয়, আমরা যদি খেলতেই না পারি, আমাদের ফিটনেস তো আমাদের নিজে ঠিক রাখা লাগতেছে, আমাদের কোনো কোচ নাই, তাহলে কি অবস্থায় আছে আমরা? আচ্ছা, মানে আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই 2 বছরে তাহলে ফেডারেশনের কর্মকর্তারা করলেন কি? মানে তারা কি শুধু অফিস করেছেন নাকি অফিসটাও করেননি? যদি শীর্ষ তারকাদেরই আসলে দেখভাল করা না হয়, তাদেরকেই যদি সুযোগটা না দেওয়া হয়, তাহলে আসলে তাদের কাজটা কি ফেডারেশন? আমি সেটাও জানি না। আমরা অনেক চেষ্টা করছি এবং কি আমরা আসলে আমাদের তো অফিসিয়াল কোনো কিছু জানার কোনো বিষয় না, ওরা অফিসে কি করে না করে সেগুলো আমরা জানি না। কিন্তু আমরা অনেকবার নলেজ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা হ্যাঁ ভিতরে খবর জানি, যারা আসলে যোগ্য, এই জায়গার যোগ্য, যারা আসলে তাইকোয়ান্ডো বোঝে, যাদের দিয়ে কাজ করানো যাবে, তাদেরকে তারা সাইড করে রাখছে, তাদেরকে ঢুকতে দেয় নাই এবং তাদেরকে তারা কোনো কমিটি মিটিংও ডাকে না, যতটুকু আমি জানি আর কি। এবং আমরা যে গেম চালাই, একটা গেম ম্যানেজমেন্ট করা, একটা গেমে নিয়ে যাওয়া, একটা গেমে একটা কথাবার্তা বলা এবং একটা গেমে পুরো প্লেয়ারের মেডিকেল সেটআপ সব কিছু অ্যারেঞ্জ করা, যারা এগুলো বোঝে, কিছু লোক আছে তার কমিটির মেম্বারে ঢুকছে, বা তাদেরকে কমিটির কোনো মিটিং বা কোনো কাজই তারা ডাকে না। তো কেন ডাকে না সেটাও আমি জানি না। কি আমার কথা হলো যে আছে আমার কমিটিতে কিছু লোক আছে যারা 15-20 বছর তাইকোয়ান্ডোর সাথে জড়িতই ছিল না, কিন্তু আরও লোক আছে যারা তাইকোয়ান্ডো বোঝেও না, কিন্তু তারাই এখন মনে করেন তাইকোয়ান্ডোটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে। আমাদের আমাদের 4 বছর আগে আমাদের তাইকোয়ান্ডো বইয়ে লেখার কথা ছিল, শারীরিক শিক্ষা বই, আমাদের তাইকোয়ান্ডো একটা ইভেন্ট লেখার কথা ছিল এবং প্রতিটা স্কুল প্রতিষ্ঠানে আমাদের তাইকোয়ান্ডো পরিচালনা করার কথা ছিল। কিন্তু এই 2 বছরের মধ্যে আমাদের আসলে কোনো অ্যাচিভমেন্ট নাই। এখন হ্যাঁ আমিনুল ভাইয়া আমাদের যে সে আসলে আমি তাকে কাছে অনেক বিনয়ী এবং আমি তাকে অনেক ধন্যবাদ যে তিনি আসার পরে আমাদের ইন্ডিভিজুয়াল গেমের এরকম একটা প্রাধান্য দিচ্ছে। আমরা অনেক প্লেয়ার আছে যারা এখন মাসিক ভাতা 1 লক্ষ টাকার মতো পাইতেছি এবং এটা আমাদের জন্য স্বপ্ন ছিল। একসময় আমরা 15,000-20,000 টাকার মধ্যে খেলতাম, আর এটা আমাদের কাছে মনে হতো যে আল্লাহ অনেক টাকা, এর চেয়ে টাকা আমাদের দরকার নাই। কিন্তু তিনি যে প্লেয়ারদেরকে এত প্রাধান্য দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক কিছু, অনেক। কিন্তু কথা হলো এখানে আমার তাইকোয়ান্ডো প্লেয়ারটাও নাই, ওখানে থাকবে কেন? কোনো গেমসই নাই তো তাদের। একটা ইন্টারন্যাশনাল গেমস হলে তো সেই ভাতা পাবে, কিন্তু ইন্টারন্যাশনাল গেমসে 6-7 মাসে 1-2 বছরে কোনো গেমস হয় না। আচ্ছা, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আপনাদের কি কখনো, মানে তাইকোয়ান্ডো যারা খেলেন, আপনাদের কি কখনো কথা হয়েছে? বিশেষ করে একটা জিনিস আসলে খুবই খারাপ লাগার বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের একজন প্লেয়ার বৈশ্বিক মঞ্চে যাবেন পারফর্ম করতে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, তার যদি প্লেয়ার হিসেবে, যে আসলে প্লেয়ার হিসেবে পারফর্ম করবে, তার যদি বিজনেস ভিসা নিতে হয়, এটা আসলে তো খুবই কষ্টদায়ক ব্যাপার। মানে এইসব বিষয় কি আপনারা তার সঙ্গে শেয়ার করার সুযোগ পেয়েছেন? আমরা আসলে ভাইয়া আসার পরে তো অনেক ব্যস্ত, নতুন করি অনেকগুলো ইভেন্ট সে পরিচালনা করতেছে। আর এই গেমসটা আসলে আর একটা কথা হলো যে ফেডারেশন থেকে তো আসলে পারমিশন নেওয়ার একটা সিস্টেম থাকে যে আপনাকে যে কোনো গেমসে যাইতে হলে ফেডারেশন থেকে পারমিশন নিতে হবে। তো আমার কথা হলো যে ফেডারেশন যদি নিজের উদ্যোগে গেমসে না করে, আমি কেন পারমিশন নেব? যেখানে আমি কষ্ট করে স্পন্সর জোগাড় করতেছি, আমি কষ্ট করে ভিসা করতেছি, আমি কষ্ট করে সব কিছু করতেছি, আমি তার কাছে কেন পারমিশন নিতে যাবো? আর সে এই পারমিশন যখন নেব, সে যদি আমাকে গেম দেয় 2-1টা, দেন আমি যদি নিজ উদ্যোগে একটা গেমে যাই, তাহলে আমি বুঝবো যে তার কাছে আমি পারমিশন দেবো। সে তো কোনো গেমের অ্যারেঞ্জই করতে পারে না। আর এখানে আমিনুল ভাইয়ের সাথে হ্যাঁ আমরা কন্ট্যাক্ট করছিলাম, জাহিদ ভাইয়ের মাধ্যমে কন্ট্যাক্ট করছিলাম এবং সে অবগত আছে হয়তোবা। কিন্তু এখন এখানে বিষয় হলো ফেডারেশনের একটা পারমিশনের বিষয় আছে। তো আমি এটা নিজ স্পন্সরে নিজভাবে গেছি। হ্যাঁ, আমি ওইখান থেকে ইনভাইটেশন আসলে আমি গেমের মাধ্যমে যেতে পারতাম, বিদেশ ভিসা লাগতো না, বাট আমার সময় ছিল কম, আমার টিকিট কাটা ছিল না। টিকিটের যাত্রাটা আরও ভয়ঙ্কর ছিল। আমি আসলে আমার ভিসা হয়েছিল 30 তারিখ বিকাল 5টার দিকে এরকম টাইমে, কিন্তু আমার প্লেনের টিকিট কাটা হয়নি। তো আমি লাস্টে তখন পর্যন্ত কি প্লেনের টিকিটের যে অর্থটা সেটা এখনো মেলে নেই আর কি। আমরা টাকা দিয়ে রাখছিলাম অনেক আগে, কিন্তু সে আসলে ভয়ে ছিল যে ভিসা হবে কি হবে না। তো সে কারণে এখন আমরা ওই সময় টিকিট পাচ্ছিলাম না, যাবো কিভাবে? এরকম একটা পরিস্থিতির ভিতরে এখন আমিও হতাশ হয়ে পড়ছি, জানি এত কষ্ট করলাম আর মনে হয় গেমে যাওয়া হচ্ছে শেষ মুহূর্তে এরকম হচ্ছে। কিন্তু হয়তোবা কেউ একজন আল্লাহর রহমতে ওই একটা টিকিট ছেড়ে দিয়েছিল, বা টিকিটের দাম ছিল 1,20,000 টাকা। আচ্ছা, তো আমি কোনো কথা চিন্তা ভাবনা করি না, আমি বলছি যে আমার গেমসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই গেমস আমাকে ইনভাইট করছে, মানে এই গেমে আমার যাওয়াটা খুব বড় একটা গেমস, আমার যাওয়াটা খুব দরকার। তো আমি কোনো কথা না ভেবে টাকা পয়সা চিন্তা না করে, আমার কাছে যত টাকা স্পন্সর টাকা ছিল বা আমার খরচের টাকা ছিল, আমি সব টাকা করে ঢেলে দিই, অ্যান্ড তারপর আমি গেমসে যাই। অ্যান্ড আল্লাহর রহমতে আমার রেজাল্ট, অ্যান্ড আমার কাছে ভালো লাগে যে যখন ওইখানে আমাকে বেস্ট প্লেয়ার টুর্নামেন্ট করছে, অ্যান্ড আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ওইটাই যে পুরো টুর্নামেন্টে তো প্রায় 800-900 স্টুডেন্ট ছিল, আসলে প্লেয়ার ছিল, ওর মধ্যে আমি বেস্ট প্লেয়ার। তো
তো ওটাই আমার কাছে সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট। মানে কষ্টটা সার্থক হয়েছে আর কি। ফয়সাল আহমেদ, আপনার কাছে আবারও আসবে, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, দর্শক ফিরছে একটু পরে। তাইকোন্দোর বিশ্বমঞ্চ নিয়ে আলোচনা করছি, আমার সঙ্গে আছেন স্বর্ণপদক বিজয়ী ফয়সাল আহমেদ। আপনার সাফল্যের কথা শুনছিলাম, কিন্তু সেই সাফল্যের কথার মধ্যে অনেক বঞ্চনা এবং অন্যায়, এবং সেই অন্যায়ের প্রতিবাদ যে আপনারা করেছেন সেই গল্পগুলোও চলে এসেছে। এই সাফল্যের গল্পগুলো আসলে শুনতে ভালোই লাগে, কিন্তু এর পেছনে আসলে অনেক গল্প থাকে। সেই পেছনেই যেতে চাই একদম শুরুর থেকে। বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করি, আমাদের প্রত্যেকেরই, যেমন আমারও ক্রিকেটের প্রতি আমার অনেক বেশি আগ্রহ ছিল, ফুটবল খেলেছি, কিন্তু তাইকোন্দো যে একটা খেলা আছে, আমরা সেটা ক্যারাটে বা অন্য মারামারি এরকম অনেক রকম করেই অনেকে সেটাকে বিশ্লেষণ করে বা বিশেষায়িত করে। তবে এই খেলাগুলোকে কিন্তু খুব বেশি আসলে বেছে নেওয়া হয় না, কারণ পছন্দের তালিকায় শীর্ষে থাকে সেই ব্যাডমিন্টন কিংবা ক্রিকেট, ফুটবল। আপনার আসলে তাইকোন্দোটা বেছে নেওয়া হলো কেন? প্রথমত আমার বাবা একটা মার্শাল আর্ট প্লেয়ার আর কি, এবং সবচেয়ে বড় আমার বাবা তাইকোন্ডো কোচ এবং তাইকোন্ডো ন্যাশনাল রেফারি। আচ্ছা। তো তার আসলে জীবনে একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে এই গেমস যদি ইমপ্রুভ করে, এই গেমসে ইমপ্রুভ করুক, মানে এই গেমসটাকে আমি মনে করি আমার থেকে বেশি ভালোবাসে এই খেলাটাকে। এবং আমাকে আমি জন্মের পরে আসলে আমি দেখছি যখন দৌড়াদৌড়ি করি, আমার শরীরে একটা তাইকোন্ডো ড্রেস থাকতো। আমার আসলে আইডিয়া নেই আমি কবে থেকে তাইকোন্ডো শুরু করি। তো যখন আমি তাইকোন্ডোতে আসি, আমি আসার পরে অনেক ছোটো থেকে তাইকোন্ডো করি, কিন্তু একটা সময় আসে যখন আমি ক্লাস 6-এ উঠি, তখন আমি আসলে ক্যারেট কোচিংয়ে পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রে একটু মনোনিবেশ করি। অ্যান্ড দেন আমার ওজন চলে আসে 80 কেজির মতো। আচ্ছা। এরকম ওজন চলে আসে। অ্যান্ড এই অবস্থায় আসলে টাইকোন্ডো করা আমার পক্ষে পসিবল ছিল না। আমার হাইট ছিল 5 ফিট এরকম। তো তখন আমার আব্বু হতাশ ছেড়ে দিয়েছে, না এই ছেলেটা হবে না। বাট একটা সময় কি হয়, আমার আব্বু হট করে একটা বিকেএসপি থেকে ফোন আসে যে আমাদের একটা প্লেয়ার লাগবে, তুমি তোমার সিরাজগঞ্জ থেকে খেলোয়াড় পাঠাও। তো আমি জানতাম না বিকেএসপি কি। আচ্ছা। তো আমি হুট করে একদিন আব্বুকে বললাম আমি যাবো। আব্বু সাদা মনে বললো যাও ঘুরে আসো। তো আমি বিকেএসপিতে ঢুকলাম, ঢুকে দেখি এই অবস্থা, রানিং করতে হয় সকাল সকাল, শরীরের মানে অনেক শ্রম যায়, অনেক কিছু। বাট আমি তারপরেও কষ্ট করে থাকি ওখানে। অ্যান্ড থাকার পরে আসলে আমাকে ফার্স্ট নেয় না। তো এটা আমি একদম প্রথম বাছাই, হ্যাঁ প্রথম বাছাই আমাকে নেয় না, কিন্তু আমি এটা বলতে পারি আমি বিকেএসপিতে নিজ যোগ্যতায় চান্স পাইনি। একদম রিয়েল, আমি স্ট্রেট ফর কথা বলতে হবে, আমি বিকেএসপিতে নিজ যোগ্যতা চান্স পাইনি। বিকেএসপিতে আমার বাবার একটা সুপারিশ, বা আমার বাবা তাইকোন্ডো একটা রেফারি, সে বলছিল যে আমার ছেলেকে নেন, ও যদি না পারে। আরেকটা ব্যাপার, তাইকোন্দোর জন্য হয়তো খুব বেশি অ্যাভেলেবল প্লেয়ারই কি আসলে সেই সময় ছিল কিনা? না, ওই সময় ওরকম অ্যাভেলেবল প্লেয়ার ছিল না। তো যার কারণে আসলে আমাদেরকে নেওয়া হয়েছে। আমরা যখন বিকেএসপিতে ঢুকি, শুরুর দিকে আসলে বিকেএসপিতে যদি সবচেয়ে বেশি অবমানিত কোনো প্লেয়ার থাকে সেটা আমি, কারণ আমাকে প্রচুর পরিমাণে অবমান করা হতো, আমার প্র্যাকটিস করতে দেওয়া হতো না, এবং প্র্যাকটিস গ্রাউন্ডে আমি সবার লাস্টে থাকতাম, মাসবি, আমি অনেক মোটা মানুষ ছিলাম। তো সেই ক্ষেত্রে আমাকে আমার যা কোচ ছিল তারা আমাকে প্রতিটা পদে পদে অবমান করতো, এবং প্রতিটা পদে পদে আমাকে এটা মানসিক যন্ত্রণার মধ্যে রাখতো। এটা কারা করতো? যারা আপনার কোচ ছিলেন বা টিচার ছিলেন তারা? হ্যাঁ, এমনকি তারা বলতো তুমি 6 মাসের মধ্যে বের হয়ে যাবা, এরকম ব্যবহার করতো আর কি। তো আমি আসলে একটা হতাশার মধ্যে ছিলাম, এদিকে আমি টেনশনে ছিলাম যে আমি কি করব, আমার বাবা এত কষ্ট করে আমাকে এখানে পাঠাইছে, এবং বাবার পিছনে আরও কিছু লোক ছিল তারা আমাকে সাহায্য করছে। তো সেখানে আমি এই জায়গায় আসলে আমি কিছুই করতে পারতেছি না। তো আমি এখানে কি করবো, আমি আসলে আমার কোনো উপায় নাই। তো এইভাবে করতে করতে আমি আসলে তখন খেলাটাকে একটু সাইড করি, পড়াশোনায় ফোকাস দিই। আমি পড়াশোনা একটু ভালো ছিলাম। তো পড়াশোনা ফোকাস দেওয়ার পরে ক্লাস 8-এর দিকে বরিশাল বিকেএসপিতে আমি একটু পড়াশোনায় ভালো দেখে আমার ক্যাপ্টেন দায়িত্ব দেওয়া হয়, লাইন আপ ঠিক করা, ট্রেনিং ঠিক করা, এগুলো। তো সেখানে একটা প্লেয়ার আসলো ফুটবলের, নাম সুমন নামে একটা ছেলে ছিল, ছেলেটা খুব ভালো খেলতো, একদম মেসির মতো খেলা খেলতো। তো এর আগে 3বার পালাইছিল বিকেএসপি থেকে, বাট ওকে বহিষ্কার করা হয়নি, খেলাধুলা ভালো দেখে। তো 4বার যখন পলায়, তখন আসলে ওকে ওর বাসা পুলিশ যায়, পুলিশ জিজ্ঞাসাবাদ করে, বলে যে আমাকে র্যাগিং করা হয়েছে। কে র্যাগিং করছে? আমাকে ফয়সাল ভাই র্যাগিং করছে। আচ্ছা। তো আমি ওরা যারা কোচ ছিল ফুটবলের কোচ, তারাও জানতো যে এই কাজ আমি করবো না। আর একটা কথা হলো যে ও যে রুমের কথা বলে সেই রুম 15-16 দিন ধরে বন্ধ। আচ্ছা। তো ও ধরা খেয়ে যায়। বাট আসলে আমার যে কোচ আছে তার একটা একটা রাগ ছিল আমার উপরে। আচ্ছা। একটা ব্যক্তিগত রাগ ছিল, যার কারণে আমাকে প্রায় সবগুলো স্টুডেন্টের সামনে জামা কাপড় খুলে প্রায় 20-30টা বাড়ি মারে। অ্যান্ড দেন আমি আসলে জাস্ট আমি নিজের সব কিছু মানে একদম সেই কোচটা কে ছিলেন? তার নামটা না বলি, সে পার্সোনাল। তো সে আমি যখন আসলে রুমে আসি, আমি আসলে হতাশ হয়ে পড়তেছিলাম। অ্যান্ড আমার মনে হতেছিল যে আমি বের হয়ে গেলে আমার বাবা কষ্ট পাবে, আমি এখানেও কিছু করতে পারতেছি না। তখন আমার মনে হয়েছিল আমার জীবনের প্রতি কোনো মায়া নাই। অ্যান্ড আমি সবসময় বন্ধু মানুষ কেন পছন্দ করি, আমার লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে বন্ধু। কারণ আমি আসলে রাত 2টার দিকে আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম যে আমি সুইসাইড করবো। অ্যান্ড আমি টেবিলের উপর উঠিও, আমি একটু মোটা ছিলাম,
তো টেবিলে উঠে আমার বিকেএসপি বেল্টটা আমার ফ্যানের সাথে বাঁধি, অ্যান্ড বাঁধার পর যখন গলায় বাঁধবো তখন টেবিলটা একটু মানে নড়াচড়া করেন, সাইড হয়ে যায় অ্যান্ড শব্দ হয়, অ্যান্ড আমার রুমমেটগুলো যারা আছে এরা দেখে যে আমি টেবিলের উপর ধরে এই কাজটা করতেছি আর কি। তো তারা আসলে আসে আমাকে, তো বন্ধু যেমন যা করে আর কি, আমাকে মারলো, অনেক কিছু বুঝাইলো, বাট আমি বুঝতেছিলাম না। তো অনেকদিন পরে আমার যাকে আমি তাইকোন্ডো শিখাইছি তারই একটা গেমস আসে ইন্ডিয়াতে। তো তখন আমি বুঝতে পারি যে ওকে আমি শিখাইছি তাইকোন্ডো, ও আজকে ইন্ডিয়া খেলতে যেতেছে, বাট ও যখন ইন্ডিয়া থেকে আসবে তখন কিন্তু আমার সাথে এখন যে ব্যবহারটা করতেছে সেই ব্যবহারটা নাও করতে পারে। তো তখন আসলে আমার ভিতরে একটা একটা জেদ আসে যে না, আমাকে তৈরি হইতে হবে আর কি। আপনার ওই পরের জার্নিটায় যাওয়ার আগে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কোচরা ছিলেন, বিকেএসপির টিচাররা ছিলেন, বন্ধু বান্ধব ছিলেন, মানে আপনি কি আসলে এতটা হিউমিলিয়েশন বা ইনসাল্টের শিকার হয়েছেন যে আপনার এই ধরনের, মানে আমরা তো খুব কি বলে একদম শেষ পর্যায়ে, ধৈর্যের শেষ পর্যায়ে না চলে আসলে সেখান থেকে এই ধরনের ডিসিশন, আসলে সুইসাইড করার মতো ডিসিশনগুলো আসে না, তো সেইটা একটু জানতে চাই একটু ডিটেইলসে যে আসলে কি ধরনের কথাগুলো বলেছেন টিচাররা? আপনি একটা জিনিস দেখেন যে বিকেএসপিতে তথ্যমন্ত্রী আসবে, এটা 2016 এরকমই দেখি, আমার খেয়াল নেই ওরকম। তথ্যমন্ত্রী আসবে, আমরা 15 দিন ধরে আমরা কষ্ট করতেছি, আরও বেশি। তথ্যমন্ত্রী আসার জন্য একটা প্রোগ্রাম করা, ডেমনস্ট্রেশন করা, এর প্রোগ্রাম আমি তো মোটা মানুষ, আমি তারপরেও আমি কষ্ট করতেছিলাম, তাকে আমি জীবন টিভিতে দেখছি, এটা বাস্তবে তখন ছোট, বাস্তবে দেখার। তো তখন আমরা 15-16 দিন ধরে কষ্ট করতেছি, অ্যান্ড কষ্ট করার পরে একদম যেদিন আসবে 10 মিনিট বাকি আছে, সেই সময় আমাকে অফিস রুমে বন্দি করে রাখছে। এখন বলছে তুমি তো মোটা মানুষ, তুমি এই প্রোগ্রামে না থাকো, কিন্তু আমি এদিকে তাকে দেখার জন্য 15টা দিন ধরে কষ্ট করতেছি, বাট এক্সারসাইজ করছেন, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করতেছি, এমনকি আমি সিনিয়র হয়েছিলাম, বাট আমি পানি টানতেছি, সবার পানি খাওয়াইতেছি, সব কিছু আমি করতেছি, বাট তাকে দিন শেষে আমি দেখতে পাইনি। এবং ওটা তো গেছে, তারপরে এটা আপনি কোন ক্লাসে থাকা অবস্থা? তখন ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, 7-এ। তো তারপরে বিকেএসপিতে আমি প্র্যাকটিস গ্রাউন্ডে গেলে আমি যদি একটু স্লো হইতাম বা যদি একটু লেট হইতো, মানে লেট বলতে রানিংয়ে যদি পিছনে থাকতাম, প্র্যাকটিসে বের করে দিত। এবং অকথ্য ভাষা তো গালিগালাজ আছেই, ওগুলো তো স্বাভাবিক। এমনকি সবসময় একটা কথা থাকতো, তুমি কোনোদিনও প্লেয়ার হইতে পারবো না। মানে বিকেএসপির যে আপনাদের রুলস রেগুলেশন বা যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের সাথে আসলে তারা যেই কথাগুলো বলছে সেটা কি কোনোভাবে যায় না, কিন্তু এখন আমি জানি না তারা কেন করছে। হ্যাঁ, তারা আমার কাছে ক্ষমাও চাইছে এক সময়, এটা আমি লাইফ হিস্ট্রিতে আমি বলতেছি। আমার যখন আমি বিকেএসপিতে আমি আসতে শুরু করি, তাহলে আমি শেষে আপনি বুঝতে পারবেন বিষয়গুলো কেমন হয়েছে। তো এগুলো যে হওয়ার পরে, এগুলো সব কিছু মানে আমার সাথে লাইফে হওয়ার পরে, যখন আমি ওই যে একটা টাকা খেলাম, টাকা খাওয়ার পরে আমি আসলে মনোনিবেশ করি না, এখন আমার তৈরি হইতে হবে। অ্যান্ড আমি 6 মাস, ওই সময় একটা টাইমিং ছিল যে কোনো ছুটি নাই, কুরবানি ঈদের পরে একটা লং টাইম, একদম ডিসেম্বরের ছুটি, অ্যান্ড আমাদের ন্যাশনালের পরে ছুটি। তো এই 4-5 মাসের মধ্যে আমি আমার 80 কেজি থেকে ওয়েট নিয়ে আসি 51 কেজিতে। 4-5 মাসে প্রায় 29 কেজির মতো কমে। হ্যাঁ, ওয়েট করে নিয়ে আসি। অ্যান্ড আসলে আমিও বিশ্বাস করতে পারিনি, কারণ হ্যাঁ, এটা আমার কোচের অবদান আছে, অবমান করুক বা যাই করুক, বাট সে আমাকে প্র্যাকটিস করেছে, সে আমাকে শ্রম দিছে আর কি, যার কারণে আমি এই পর্যায়ে মানে এতটুকু ওয়েট কমাতে পারছি। ওয়েট কমানোর পরে আমার ফার্স্ট ন্যাশনাল ছিল, কারণ সবাই তো অবাক হয়ে বসলো যে এই মোটা মানুষ কীভাবে এইভাবে আসতে পারে। তখন আমার প্রতি একটু অনুপ্রাণিত হয়ে বলছে তুমি এবার ন্যাশনালটা খেলো। এটা কত সাল? এটা 2016, তখন জুনিয়র ন্যাশনাল আর কি। তো খেলো, তো আমি খেললাম। তারপর আমার বাবার সাথে দেখা হয়, আমার বাবা আসে, আমার বাবা এসে আমাকে যখন দেখে, সে আসলে আমাকে চিনতে পারে না ফার্স্টে যে কে। তো যখন দেখার পরে আসলে আমি ফার্স্ট আমার লাইফে, আমার 17 বছর আমার আমার বাবা আমার চোখের পানি কোনোদিন দেখিনি। তো সেদিন আমার বাবুর চোখের পানি দেখছিলাম, না বাবু আমাকে জোরে দেখে বলতেছে তুমি কেমনি এটা করলাম। তো আমিও আসলে অনেক আবেগ হয়ে গেছিলাম। তো দেন গেলাম, তো ট্রেন ন্যাশনাল খেললাম। তো ন্যাশনাল খেলার পরে আসলে আমি গোল্ড পাইলাম, স্বর্ণপদক পেলাম। তো ওইখান থেকে আমার যাত্রাটা শুরু। বিকেএসপিতে আমি কোনদিন সিলভার ব্রোঞ্জ দিইনি আমার লাইফে। আচ্টা, বিকেএসপিতে আমার যতগুলো ন্যাশনাল হয়েছে, ইন্টারন্যাশনাল হয়েছে, আমি সবসময় গোল্ড দিয়ে আসছি। এবং বিকেএসপিতে ইন্টারন্যাশনাল সুযোগ পাইছি একটা, থাইল্যান্ডে। ওটা ছিল 40টা দেশের মধ্যে, অনেক বড় টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্টে আমি বাংলাদেশ হিসেবে 2টা গোল্ড পাই। তো এরপরে বিকেএসপিতে সব ধরনের অ্যাওয়ার্ড আমি জিতছি। 2022 সালে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডও আমি নিচ্ছি, 2023 সালে লিজেন্ডারি অ্যাওয়ার্ডও আমি পাইছি। তো দুটা এক পর্যন্ত কোনো আচ্ছা, একটু জানতে ইচ্ছে করছে, যদিও আমরা অনেক মানে কষ্টের গল্পই শুনলাম আপনার কাছ থেকে, কিন্তু এই যে পরবর্তীতে এসে আপনি একটার পর একটা মেডেল জিতলেন, ঠিক কতগুলো মেডেল আছে আসলে আপনার? আমার এখন পর্যন্ত যদি আমি 16 সাল থেকে হিসাব করি, আগেও তো খেলছি, বাট 16 সাল থেকে যদি হিসাব করি, আমার এখন পর্যন্ত 30টার উপরে মেডেল আছে।
ও মানে 30 বার আপনি গোল্ড মেডেল জিতেছেন, মানে 30টার উপরে ন্যাশনাল অনেক ইন্টারন্যাশনাল সবগুলো গেম মিলে আমার 30টার উপরে মেডেল আছে। এবং আসলে আমাদের গেমস তো আমাদের বিগেস্ট প্লেয়ার সিস্টেম ছিল, নর্মাল গেমস খেলতো না ন্যাশনাল বাদে। আচ্ছা, প্রতি বছর আমরা সারা বছরে বসে থাকতাম, বাট ন্যাশনালের জন্য ওয়েট করতাম। তো ন্যাশনাল তো আমি টুকটাক অনেক গেমস ইভেন্টে খেলছি, এবং আমার অনলাইন আমাদের করোনা টাইম কোভিড-19 টাইমেও আমরা ভার্চুয়াল অনেক ইন্টারন্যাশনাল গেম টুর্নামেন্ট পার্টিসিপেট করছি, ফুমসে এশিয়ান গেমস, ফুমসে অনেক ইভেন্টে পার্টিসিপেট করছি। তো ওগুলো সব কিছু মিলে আমার ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে 30টার উপর মেডেল আছে। এবং আমি বাংলাদেশে সবগুলো ইভেন্টে মিলে 14 বার চ্যাম্পিয়ন এবং ইন্টারন্যাশনাল 6 বার চ্যাম্পিয়ন। আর লাস্ট বাংলাদেশের তাইকোন্ডো অলিম্পিকের পরে যদি কোনো ইভেন্ট থাকে যে যার মূল্যায়নটা অনেক বেশি, ওয়ার্ল্ড কাপ, তো ওই ইভেন্টে আমি বাংলাদেশ হিসেবে পার্টিসিপেট করছি আর কি। চ্যাম্পিয়ন ফয়সাল আহমেদ, আপনার কাছে আবারও আসবো, আরও একটা বিরতির সময় হয়েছে দর্শক। ফয়সাল আহমেদের আরও গল্প শুনবো আমরা, একটা বিরতির পরে আসছি। আলোচনা করছি তাইকোন্ডোর বিশ্বমঞ্চ নিয়ে, আর আমাদের সঙ্গে আছেন চ্যাম্পিয়ন ফয়সাল আহমেদ, তাইকোন্ডোতে যার একাধিক স্বর্ণপদক রয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি। আপনার কাছে আরও বেশ কিছু প্রশ্ন আছে, অনেকগুলো আপনার গল্পের কথা শুনছিলাম, সেখানে যেমন আপনি স্ট্রাগল করেছেন, একই সঙ্গে সফলতা পেয়েছেন, এবং সেই যুদ্ধটা অনেকটাই একান্তই আপনার। এবং এখন আপনি বর্তমানে যেই পজিশনে আছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেখানে আরও বাংলাদেশের অনেক প্লেয়াররা পড়াশোনা করে। আপনার কাছে কি কোনো কিছু নিয়ে আসলে অপূর্ণতা মনে হয়, যে হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাদেরকে সেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হাইলাইট করা হয় না? এটা নিয়ে কি কোনো অপূর্ণতা বা কোনো ধরনের আপনার কি অবজারভেশন? এটা আসলে শুধু আমার ক্ষেত্রে না, এটা সকল ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ক্ষেত্রে এটা একটা হতাশা আর কি। এটা আসলে আমরা যারা ইন্ডিভিজুয়াল গেম খেলি তারা আসলে আমরা অনেক শ্রম করি, অনেক পরিশ্রম করি, কিন্তু আমাদের আসলে মিডিয়া কভারেজ হয় না, এবং মিডিয়ারা আসলে আমাদের নিউজ করতে চায় না। কারণ আমাদের আসলে করে কি হবে, ও তো পাবলিক ফিগার না। আর একটা কথা হলো যে আমরা আমাদের যখন আমার ক্লাসমেট আছে, আমার বন্ধু আছে, যেমন ফুটবলে মুরসালিন আমার ফ্রেন্ড, আরও অনেক টপ লেভেলের খেলোয়াড় আমার ফ্রেন্ড আছে, তাহিদ হৃদয়, আমাদের ঢাকা আমরা একসাথে সব ভর্তি হয়েছি আর কি। তো দেখবেন কি এরা যখন একটা মুসলিমদের বুঝাই, মুসলিম যদি একটা গোল করে, তাহিদ একটা 6 মারে, দেখবেন সারাদিন মিডিয়াতে ঢুকলে এদেরই 6, এদেরই গোল দেখাবে। বাট আমরা যখন কোনো দেশ থেকে পদক নিয়ে আসি বা কোনো একটা দেশ থেকে, ওরা তো একটা দেশের সাথে যেতে একটা নির্দিষ্ট ম্যাচের সাথে যেতে, কিন্তু আমরা তো একটা স্ট্রাগল করে একটা 14-15টা দেশকে হারায় একটা পদক নিয়ে আসি। তাহলে এখানে আমার মনে হয় যে মিডিয়াতে আমাদের নিয়ে কভারেজটা করা, মানে আমাদের নিয়ে নিউজ করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল, বাট আমরা কোনোদিন এটা পাই নাই। যার কারণে আমরা মনে করি কি যারা এখন বর্তমানে উঠতেছে বা যারা এখন ভালো লেভেলে আছে, আমরা চাইলে আমাদেরও ফেস ভ্যালু এরকম হইতো, আমরাও আল্লাহর মধ্যে ওই টাইপের আমাদের ফ্যান ফলোয়ার অনেক বড় হইতো। বাট আসলে আগেও হয় নাই, আগে আমাদের নিউজ চ্যানেল খুব কম ছিল, করতোই না বড় কোনো ইভেন্ট ছাড়া। আর এখন তো টুকটাক চলতেছে। বাট হ্যাঁ, হতাশা আছে, আমাদের অবশ্যই হতাশা আছে। আমরা আসলে মাঝে মাঝে খুব ডিপ্রেশনে পড়ি যে আমরা এত কষ্ট করি, বাট আমাদেরকে কোনো মিডিয়া চিনতেছে না, আমাদের কোনো মানুষ চিনতেছে না। আর মাঝে মাঝে এটা খুব কষ্ট লাগে যখন দেখি আমার বন্ধুর পাশে একজন এসে বলতেছে ভাই একটা সেলফি তুলবো, আর আমরা পাশে দাঁড়ায় থাকি, কিন্তু আমরা তো প্লেয়ার। হ্যাঁ, ছবিটা দেখা যাচ্ছে যে আপনিই তুলে দিচ্ছেন হয়তো তার সাথে। হ্যাঁ, আমাকেও বলছে, এরকমও বলছে যে ভাই আপনারা ছবি তুলে দিবেন। আমি কি করবো, আমি ছবি তুলে দিয়েছি। তো আসলে এটা আমাদের কাছে কষ্ট। আপনি দেখেন আমাদের আর্চারি দিয়া সিদ্দিকী, তারপরে রোমান সানা, এরা এখন আমেরিকাতে আছে, আমি যতটুকু জানি। তো কেন এরা আমেরিকাতে আছে? আপনারা অনেকে জানেন না কেন আমেরিকাতে আছে। ওরা হতাশায় পরে আমেরিকা চলে গেছে। দিয়া সিদ্দিকের তো টার্নিং পয়েন্ট প্লেয়ার ছিল, রোমান সানা এশিয়ান লেভেলে গোল্ড মেডেলিস্ট, ওনাকে দিয়ে অলিম্পিক আশা করা যেত, বাট তারা এখন নাই। এগুলো বললে দেখবেন যে অনেক ফেডারেশন আমরা করবে যে কেন এগুলো কথা বলতেছি। ভাই আমরা তো প্লেয়ার, আমরা প্লেয়ারের খেলোয়াড়দের কতটা বুঝি যে কোন প্লেয়ারকে দ্বারা কী হবে। রোমান সানার মতো আর্চারি প্লেয়ার, আমি মনে করতাম যে উনি যদি থাকতো দেশে, ওনাকে যদি যাচাই করা হতো, উনি অলিম্পিকে গোল্ড নিয়ে আসতে পারতেন। আমি তাকে খুব কাছ থেকে দেখছি। বিকেএসপি বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে অনেকের সাথেই আপনাদের আগে থেকে পরিচয় ছিল বা কথা হয়েছে নতুন করে। মুরসালিন বা তাহিদ হৃদয়দের সাথে কখনো এসব বিষয় নিয়ে আলোচনা হয়? হ্যাঁ, প্রায়ই হয় না যেমন না হয়, কথাবার্তা হয় টুকটাক। ফ্রেন্ড যখন আমরা এক হই, বসি গল্পগুজব করি বা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তখন এগুলো বিষয়ে কথাবার্তা বলি। এখন ওরাও কি বলবে, যে ওরা যখন কথাবার্তা হয় যে মামা এই বিষয়, ওরা আমাদের বলে যদি আমাদের মিডিয়া কভারেজ থাকতো, যদি আমাদের পিছনে একটা ভালো স্পন্সরশিপ থাকতো। আমি মনে করি কি যদি আগামীতে কোনো কমিটি দেওয়া হয় বা আগামীতে যদি কোনো ফেডারেশনের কমিটি দেওয়া হয়, 2-3টা ধাপ চেঞ্জ করা উচিত। এক হলো যে উপরে ধাপগুলো আছে সেগুলোতে একটা ভালো বিজনেসম্যান বা ভালো একজন বিজনেস লেভেলের লোকগুলো দেওয়া উচিত। কারণ কি আমাদের প্রতিটি ইভেন্টে স্পন্সরের অভাব। আমরা মানে স্পন্সরের কারণে আমরা এমন গেম আছে যে আমরা কিছু টাকা শর্টের কারণে প্লেয়াররাও টাকা দিয়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে আমাদের দেশে আর কি। তো একটা জিনিস দেখেন আপনি, আমাদের দেশ কেন অলিম্পিকে গোল্ড নাই, আমাদের দেশে কেন বড় বড় ইভেন্টে কেন গোল্ড নেই?
তার একটা বড় এই সমস্যা হলো স্পন্সর, টাকা পয়সা। একটা প্লেয়ারের খাওয়া দাওয়া আমরা কী করি দেখেন, আমাদের যখন খাওয়া দাওয়া হয়, আমাদের দুপুরের নাস্তাটা বিরিয়ানি, আমাদের দুপুরের নাস্তাটা বিরিয়ানি, প্লেয়ারদের হ্যাঁ খাবারের মেনুতে। অ্যান্ড রাতে অনেক মশলা জাতীয় খাবার। যখন আমি চায়নাতে গেছিলাম খেলতে, ওইখানে খাবারের তেল নাই, মানে প্লেয়ারদের জন্য, মানে প্লেয়ারদের খাবারের মেনুতে কোনো তেল জাতীয় কোনো খাবার নাই। অ্যান্ড ওরা ইসলাম, মুসলিম, বৌদ্ধ সবকিছু মিলেই খাবার দেয়। ইসলামের জন্য, মুসলিমদের জন্য আলাদা একটা সেক্টর থাকে, এখানে খাওয়া দাওয়া। ওইখানে আমি প্লেয়ারদের জন্য খাবার দেখছি যে ওইখানে কোনো সবসময় শাকসবজি আইটেম থাকে, সেদ্ধ শাক এগুলো আইটেম থাকে, এবং রাইসটা যারা বানায়, ফ্রাইড রাইসগুলো যে বানায়, ওগুলোতে কোনো রাইস মানে তেল নাই, তেল ছাড়া। এটা কি ওদের খাবারে তেল নেই কি এটা এই কারণে? আমরা জানি যে হ্যাঁ অ্যাথলেটদের আসলে খুব বেশি তেলযুক্ত খাবার খেতে হয় না, কিন্তু ব্যাপারটা কি এরকম যে বাংলাদেশে তেলযুক্ত খাবার খাওয়ানো হচ্ছে কারণ কর্মকর্তাদের তেল মারতে হয়? এটাও আমি কেন এই কথাটা বলতেছি যে আমাদের দেশে ম্যানেজমেন্ট এত খারাপ অবস্থায় আছে, এত ভয়ঙ্কর অবস্থায় আছে যে একটা প্লেয়ার যখন প্র্যাকটিস করে সারাদিন পরে তার একটা ক্যালোরির খাবার দরকার, বা একটা প্লেয়ার যখন সারাদিন কষ্ট করে একটা ভালো পর্যায়ে খাবার দরকার, সে খাবার আমরা পাই নাই। এই আগের আমলে আমরা খাবার পাই না ঠিক মতো, কারণ আমাদের টাকা ছিল না, টাকা দেওয়া হতো না। এবং মানে এই যে অন্তর্বর্তী সময়ে যে খারাপ সময়ের কথা বললেন, এর আগের কথা বলছেন আপনি? এর আগে এর বাংলাদেশে এটা হয়ে আসতেছে, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। এমনকি আগে দেখেন একটা প্লেয়ার সারাদিন কষ্ট করার পরে যদি একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে গোল্ড নিয়ে আসতো বা পদক নিয়ে আসতো, তাহলে তাকে প্রাইজ মানি হিসেবে 2 লক্ষ 3 লক্ষ টাকা দেওয়া হইতো। বাট আসলে একটা প্লেয়ার কি এই শুধু একটা 6 মাস কষ্ট করার পরে 2 লক্ষ 3 লক্ষ টাকার জন্যই কি খেলতে যায়? তা তো না। একটা রেকগনিশনের বিষয় একটা তো আছে, একটা প্লেয়ারের অবশ্যই একটা ভালো অ্যামাউন্ট দেওয়া উচিত, ও তো কষ্ট করে। আমি মনে করি যে ওই যে আর্চারি যারা প্লেয়ার আছে, রোমান সানা ভাই, ডিএসসি আমার ক্লাসমেট, আমরা বিকেএসপিতে একসাথে পড়াশোনা করছি, এরা চলে যাওয়ার কারণ এটাই, এগুলোই যে আসলে এত কষ্ট করার পর আমাদের কোনো নাম হচ্ছে না, আমাদের টাকা পয়সা দেওয়া হচ্ছে না, যার কারণে চলে গেছে। আমি যতটুকু পার্সোনালি আমি যতটুকু মিশছি তাদের সাথে, এগুলোই আমি জানি। আমাদের ম্যানেজমেন্টের এই কারণে আমরা যখন বিদেশে যাই, আমাদের বিদেশে এখন যে যারা আছে খেলাই বোঝে না, তাহলে আমরা বিদেশে যাওয়ার পরে কোন জায়গায় আমাদের যাইতে হবে, কোন জায়গায় আমার খেলাধুলা করতে হবে, যদি আমাদের কেউ নাই। আপনার কাছে ফেডারেশনের কি আসলে অভাব আছে, ঘাটতি আছে? আপনাদের আসলে কি চাহিদা এবং ভবিষ্যতে আপনারা কি করতে চান, এই বিষয় নিয়ে আরো কথা বলবো। দর্শক, আরো একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। আর কথা বলছি তায়কোয়ান্দো নিয়ে। আমার সঙ্গে আছেন চ্যাম্পিয়ন ফয়সাল আহমেদ। এই যে চ্যাম্পিয়নের গল্পগুলি, আপনারা আরো অনেক আপনার বন্ধু বান্ধব আছে, যেমন তাহিদ হৃদয়ের কথা, মুরসালিনের কথা বলছিলেন, তাদের খেলা কি কখনো আসলে মাঠে গিয়ে দেখা হয়েছে কিনা, মানে অ্যাজ এ ফ্রেন্ড, যে ফ্রেন্ডের খেলা দেখতে যাচ্ছি মাঠে? হ্যাঁ হয়েছে, অনেকবারই হয়েছে। আমারও হকির রকি, আমিরুল, এরা সবাই আমরা একসাথেকার বিকেএসপির। অন দ্য আদার হ্যান্ড, তারা কি আসলে আপনার খেলা দেখতে এসেছে কখনো? আমার খেলা না, আমার খেলা ওরা দেখতে আসেনি। আমার বাংলাদেশে যেগুলো খেলা হয় ওগুলো খেলা আসলে যারা তাইকোয়ান্ডো করে তারাই আসে, যারা তাইকোয়ান্ডো বোঝে, গার্ডিয়ান টার্ডিয়ান। এবং তাইকোয়ান্ডো বাংলাদেশে অনেক পপুলার একটা গেম, আমি যেটা মনে করি। কারণ আপনি হয়তো বা নিউজ না হলেও আপনি যদি অঞ্চল ভিত্তিকে যান, তাহলে দেখবেন যে তাইকোয়ান্ডোতে অনেক মানুষ আছে। অ্যান্ড আমাদের গেমসে প্রায় দেখবেন যে দিন শেষে 400-300 মানুষ প্লেয়ার এমনি পার্টিসিপেট করে। তো আর এমন কোনো ইভেন্ট না যে ওরা আসবে, কারণ ওরা আসলে এখানে অবস্থাটা অন্যরকম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ওরা আসে না, কিন্তু হ্যাঁ ওদের খেলা তো একটা প্রফেশনাল খেলা, মাঠে হয়, ওইভাবে আমি গেছি। কিন্তু আমি যতটুকু জানি 9 বছর পরে বাংলাদেশের, এর আগে যে যিনি তাইকোয়ান্ডোর ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন, তার 9 বছর পরে আপনি প্রথম কোনো তাইকোয়ান্ডো প্লেয়ার যিনি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তো সেক্ষেত্রে কি আসলে আমরা, মানে আপনাদের এক্সপেকটেশনের জায়গা কি মানে ন্যূনতম থাকে না যে দর্শক মাঠে আসবে, আপনাদের খেলা দেখবে, কিংবা আপনার ফ্রেন্ড যারা তারকা হয়েছেন তারাও খেলা দেখতে আসবে? আসলে আশা থাকে যদি আমাদের খেলা টিভিতে দেখানো হইতো, বাট আমাদের খেলা টিভিতে দেখানো হয় না। এখন কে জানবে যে কখন খেলা হচ্ছে, কখন কি হচ্ছে? আর একটা কথা হলো যে যদি আমাদের ইয়ের কথা বলি, যে গেমটা অনেক ছোট গেমস, খুবই ছোট গেমস। তো এত পপুলার গেম বাংলাদেশে এখনো হয় নাই। যেরকম আপনি মুখে একটু আগে বলছেন কারাতে, এই কিন্তু তাইকোয়ান্ডো কিন্তু আসে নাই। তাইকোয়ান্ডো কিন্তু অলিম্পিক ইভেন্ট, কারাতে কিন্তু অলিম্পিক ইভেন্টে একবার গেছিল, আবার মনে হয় ক্যান্সেল হয়ে গেছে। বাট তাইকোয়ান্ডো কিন্তু অলিম্পিক ইভেন্ট, কিন্তু বাংলাদেশে এরকম পপুলার না। তো সেক্ষেত্রে আসলে হ্যাঁ সবারই আশা থাকে যে আমার খেলা একজন দেখবে, চেয়ার আপ করবে, হ্যাঁ খেলো ফয়সাল, আমাদের ঘরোয়া খেলাগুলো বেশি হবে। এবং আপনি একটা জিনিস দেখেন, ক্রীড়ামন্ত্রী আমাদের যে ক্রিয়া ভাতা করছে, একটা প্লেয়ার যদি 4 মাসের মধ্যে গেমস কিন্তু খেলতে না পারে, তাহলে 4 মাসের মধ্যে কিন্তু আবার ওই ক্রিয়া ভাতা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যদি আমাদের ফেডারেশনের যদি দায়িত্ব থাকে যে আমরা 4 মাসের মধ্যে প্লেয়ারদেরকে খেলাধুলা আয়োজন করবো না, আমাদের খেলাধুলা আমরা একটা চ্যানেলের মধ্যে রিপ্রেজেন্ট করবো, বা আমাদের নিজস্ব চ্যানেলে আমরা রিপ্রেজেন্ট করবো, যাতে মানুষগুলো দেখে, মানুষগুলো যদি দেখা আকাঙ্ক্ষাতে আমাদের খেলা দেখতে আসে। এগুলো আসলে একটা ম্যানেজমেন্টের বিষয়। যখন ভালো মানুষ, যখন ভালো ম্যানেজমেন্টের লোকগুলো যখন কমিটি থাকবে, তারা অটোমেটিক বুঝতে পারবে যে এখানে আমাদের কী করা উচিত, প্লেয়ারদের কীভাবে আমাদের বাংলাদেশের মধ্যে পপুলার করে দেওয়া উচিত।
আজ পর্যন্ত হয় নাই, তাই এগুলো নিয়ে আসলে আমারও আইডিয়া নাই যে কি হচ্ছে। আপনারা কি প্রত্যাশা করেন যে আপনারা এই গত 1.5-2 বছর যেই ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে আসছেন কিংবা এর আগে থেকে স্পন্সরের সমস্যাটা আপনাদের বরাবরই কম বেশি ছিল, এখন কি আপনারা প্রত্যাশা করতে পারেন বা ওই স্বপ্নটা দেখার যে একটা এনার্জি দরকার হয়, শক্তি দরকার হয়, সেই শক্তিটা কি আপনাদের আছে এত অনিয়ম দুর্নীতি এগুলো দেখে আসার পরে যে আপনাদের তাইকোয়ান্দো ফেডারেশন ইন ফিউচার বেটার করবে? আগে দেখতাম না, এমনকি আসিফ মাহমুদ ভাইয়া যখন ছিল ওই সময় দেখতাম না, কিন্তু এখন দেখি, যখন দেখি যে আসলে কিন্তু তিনি উপদেষ্টা থাকাকালীন তো আপনাদের আশ্বাস দিয়েছিলেন। হয় নাই তো, পূরণ হয় নাই তো, সে তখন নাই, পূরণ হয় নাই। আমরা তার কাছে অনেকবার গেছি, অনেকবার, বলার বাইরে। আমি আমার নিজের পকেট থেকে মনে হয় অনেক টাকা শেষ করছি তার ওই এনএসসি দৌড়াদৌড়ি করতে করতে, বাট আসলে কোনো সুরাহা পাই নাই। বাট হ্যাঁ, আমিনুল ভাই আসার পরে তার কাজগুলা, তার অ্যাক্টিভিটিগুলা আমি মনে করি যে অনেক প্রশংসা করার মতো। আর সবচেয়ে বড় বিষয় যে তিনি যেগুলা দায়িত্ব নিতেছে, যেগুলা স্টেপ সে আস্তে আস্তে পূরণ করতেছে, সেগুলো একটা খেলোয়াড়দের জন্য আমি মনে করি সে যদি থাকে এবং সে যদি ম্যানেজমেন্ট করে, আমাদের আগামীতে ইনশাল্লাহ আরও বড় বড় পদক অনায়াসে চলে। কারণ প্লেয়াররা এখন অনেক এই খেলার প্রতি আকাঙ্ক্ষা হয়ে গেছে, হ্যাঁ এখন এই খেলার টাকা আছে, আমি খেললে ভালো কিছু করলে আমাকে ক্রিয়া ভাতা দেবে, আমাকে টাকা দেবে, ওরা চাহিদাভাবে খেলতে আসতেছে বর্তমান। আর আমার ফেডারেশনের কথা যদি বলি, ফেডারেশনের যে অবস্থান, এখন যে অবস্থান ফেডারেশনে, আমরা সবসময় আশা করি যে ফেডারেশন আমাদের পরিবার, আমরা যেটা ফিলিং করি, কারণ আমাদেরকে দেখে রাখা থেকে শুরু করে আমাদের খেলাধুলা থেকে শুরু করে সব তারাই করে। একটা খেলোয়াড়দের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার ফেডারেশন। আর সবচেয়ে কথা হলো, আমরা যদি নাই থাকি তাহলে এনএসসি আর ফেডারেশন থেকে লাভ কি? সেটাই প্রশ্ন। এবং একই সঙ্গে আপনি যেই কথাটা বলছিলেন সেটার সাথে রিলেট করে একটু বলতে চাই, আপনার আঙুলে একটা ইনজুরি আছে এবং সেটা ট্রেনিং এর সময় আপনি পেয়েছিলেন। সেটার পরে এই যে পুনর্বাসন করা, আপনাদের যে তাইকোয়ান্দো সেটাতে ফিট থাকাটা আসলে খুবই জরুরি, আপনার ফিটনেসই সেটা বলে দেয়। কিন্তু আপনি যখন কোনো ইনজুরিতে পড়বেন, আপনি ইনজুরির জন্য একটা বড় টুর্নামেন্টও মিস করেছেন, সেখান থেকে আসলে পুনর্বাসনের প্রক্রিয়াটা কি? এটা নিয়ে সাব গেমসে একটা ঝামেলা হয়েছিল, এর আগের সাব গেমসে আমার হাত ভেঙে গেছিল। এই আবার একটা কাহিনী ছিল, আমার সাব গেমসে আমার হাত ভেঙে গেছিল, যে এর আগের সাব গেমসের ক্যাম্পে। তো তারা কি করে, আমাকে গ্যাঞ্জামের অনেক কারণ আছে, তো তাকে আমি যখন বিকেএসপিতে চিকিৎসা করি, তারা বলে যে এটা এখানে চিকিৎসা হবে না, তোমাকে বাইরে গিয়ে পঙ্গুতে বা কোথাও যে চিকিৎসা করতে হবে। তো আমি যখন আমার কোচদের জানাই, তারা আমাকে গাড়ি ভাড়ার মধ্যে আমাকে দেয়নি, তারা জাস্ট বলছে যাও চিকিৎসা করে আসো। আমি লোকাল বাসে, বিকেএসপি সাভারে আমাদের ক্যাম্প ছিল, আমি লোকাল বাসে এক হাত দিয়ে আমি বাস ধরে আর এক হাত দিয়ে আমি কোনো মতো সেভ রেখে আমি পঙ্গুতে গেছি, একা আমি চিকিৎসা করাইছি, একা আমি আসছি। আমাকে কোনো মানুষ ছিল না আমার পাশে, কোনো মানুষ আমাকে সাহায্য করার জন্য পাঠায় নাই। তাহলে মেডিকেলের অবস্থা এরকম। আমি আপনাকে জাস্ট এক কথায় বুঝলাম। অসংখ্য ধন্যবাদ ফয়সাল আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, স্টুডিওতে আসার জন্য। দর্শক, ফয়সাল আহমেদের মতো চ্যাম্পিয়ন প্লেয়ার আরও বাংলাদেশে আছে, কিন্তু তাদের পেছনের যে গল্পগুলো এত কষ্টের এবং যে স্ট্রাগলগুলো করে তারা আসলে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, তারপরে যে রিওয়ার্ড বা পুরস্কার পাওয়ার কথা, সেই পুরস্কারটার ধারের কাছেও তারা থাকেন না। তাদের যারা অভিভাবক, তারা আসলে এইগুলো নিয়ে আসলে চিন্তাই করেন না হয়তো বা খুব একটা। নতুন যিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক, তার কাছে প্রত্যাশা থাকবে বাংলাদেশের প্রত্যেকটা ফেডারেশনে যারা যোগ্য, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিশ্বমঞ্চে, তাদের দিকে নজর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।